আমার হাত তো ফ্রিজ হয়ে আছে পুরো। ও আমি হাতে কিছুই টের পাইতেছি না। মন জুড়ে যাওয়া দৃশ্য। আপনারাই বলেন এগুলা কি সুইজারল্যান্ডের থেকে কোনো অংশে কম? আমার তো মনে হইতেছে না কোনো অংশে কম সুইজারল্যান্ড থেকে। তো প্রায় হচ্ছে আমরা 7 ঘন্টার জার্নি করে চলে আসলাম সুচেবাতে। এই হচ্ছে সুচেবার রেল স্টেশন। তো আমরা ক্রুজ থেকে রওনা দিয়েছিলাম হচ্ছে 8:20-এ। তো সেটাও রওনা দিতে অনেক লেটে, আমরা জাস্ট 2 মিনিট আগে ট্রেনে উঠতে পারছিলাম। তো এখন আমরা সুচেবাতে। তো রাত 3টা বাজে পৌঁছে গেছি। আমাদের 4 ঘন্টা ওয়েট করতে হবে এখানে। একটা বাইক নিব, যে বাইকটা দেখতে আসছি আমি এখানে, সেই বাইকটার ওনার আসবে 7টা বাজে। আমাদেরকে এয়ারপোর্ট থেকে উনি রিসিভ করবে। তো 7টা পর্যন্ত আমাদের এখানে ওয়েট করতে হবে। তো আসছি ট্রেনের জার্নি খুব বোরিং জার্নি এখানে। ট্রেনের জার্নিটা খুব বোরিং। আমি ভিডিওতে দেখাবো আপনাদেরকে কিভাবে আসছি। আজকে আমি আসছি হচ্ছে আর আমার সাথে আসছে হচ্ছে আতিক। আমার অনেক ভিডিওতে আতিককে আপনারা দেখছেন আগেই। আতিক, আমরা দুইজনই আজকে যাব রাইডে, মানে আমার এই পুরো জার্নিটার সাথে থাকবে হচ্ছে আতিক। আর বাইকটা নেওয়ার পরে যদি হোপফুলি বাইকটা সব ঠিকঠাক থাকে, তাহলে আমাদের বাইকটা নেওয়ার পরে প্রায় আমাদের 7-8 ঘন্টার একটা জার্নি আছে। 7-8 ঘন্টা আমাদেরকে বাইক রাইড করে যাইতে হবে ক্রুজ না পোকাতে। তো প্রায় 500 কিলোমিটারের একটা জার্নি। তো যেতে যেতে আপনাদের সাথে তো কথা হবেই, অনেক ব্যাপার নিয়ে কথা বলা যাবে। যেতে যেতে অনেক ভিউ দেখানো যাবে। রোমানিয়া প্রাকৃতিকভাবে অনেক সুন্দর একটি দেশ। তো যেতে যেতে অনেক জায়গায় আমরা দাঁড়াবো, কথা বলবো, আপনাদেরকে ভিউ দেখাবো। এবং আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার জীবনের সবথেকে লম্বা সফর বাইকে। এর আগে কখনো এত বড় ট্যুর দেই নাই বাইকে। তো এটা একটা নতুন অ্যাডভেঞ্চার হতে যাচ্ছে, এবং এই অ্যাডভেঞ্চারের মাধ্যমে হয়তো শুরু করতে যাচ্ছি কোনো বাইক ট্যুরের যে ব্যাপারটা, সেটা দেখা যাক। লেটস সি হোয়াট হ্যাপেন। যদি এই ট্যুরটা খুব স্বাচ্ছন্দ্যে কাটানো যায়, তাহলে পরবর্তীতে আরও একটা সিরিজে ট্যুর দিব। তারপর হচ্ছে রোমানিয়া হয়তো ল্যান্ড বর্ডার ওপেন হয়ে যাবে কিছুদিন বা কিছু মাসের ভিতরে, তখন ইন্টারন্যাশনাল ট্যুরগুলো ওই বাইকের মাধ্যমে দেওয়া যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আপনার এখন এতটুকুই, যখন বাইকটা নিব আমাদের প্রায় 3 ঘন্টা ওয়েট করতে হবে। 3 ঘন্টা এখানে বসে কাটিয়ে দিতে হবে। তো 7টা থেকে আবার আপনাদেরকে দেখাবো যে বাইকটা নিচ্ছি, বাইকটা কেমন, এবং বাইকটার পরের ব্যাপারগুলো কি হয়। তারপর হচ্ছে আমরা আর পরে ভিডিও করতে পারি নাই কোনো এক কারণে, আনফর্চুনেটলি অনেক বেশি বিজি থাকার কারণে হুট করে বিজি হয়ে গেলাম যে বাইকের ওনার চলে আসছে। তো তার থেকে বাইকটা দেখলাম টেকলাম, সব কিছু মিলায় ভালো লেগে গেলো, সাথে সাথে কিনে নিলাম, আর লেট করে নেই আর কি। তো এই হচ্ছে সেই বাইক। বাইকটা অনেক সুন্দর, আমার খুব ভালো লাগছে বাইকটা। একদম প্রায় নতুনের মতোই আছে এখনো। আর কত টাকা নিল না নিল এটা হচ্ছে ভিডিওর শেষে বলবো, বা ভিডিওর কোন একটা পর্যায়ে বলবো। তো অলরেডি প্রায় 50 কিলোমিটার চলে আসছি। আরও প্রায় আমাদের 300 কিলোমিটার যাইতে হবে। তো এটা আমার জীবনের ফার্স্ট লং ট্যুর, ফার্স্ট নিজে ড্রাইভ করব এতগুলো রাস্তা। জাস্ট ওয়েদারটা দেখেন, এই যে এখানে মেঘ কিন্তু, ঠিক আছে, আর পাহাড়ের অর্ধেক মেঘ আর অর্ধেক হচ্ছে পাহাড়। তো অনেক সুন্দর রাস্তা পড়বে সামনে, আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো ভিডিওটা দেখতে থাকুন। তো মাঝখানে দাঁড়াইছি একমাত্র এই ভিডিওটা করার জন্যই, নাহলে একটা নেই আরও 100 কিলোমিটার চলে যেতাম। তো এই আর কি। আর আমার ছোটো ভাই আতিক আজকে থেকে হয়তো ভিডিও করা শুরু করতেছে, ব্লগার হয়ে যেতেছে ও। আপনাদের চোখে বললো ওর চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা লাইক কমেন্ট ফলো করবেন। তো এই যে আমার হেলমেট, আমি এখন এটাতে ক্যামেরার সেটআপটা দিব। রাস্তায় যাইতে যেতে কথা হোক তাহলে। আমরা হচ্ছে রওনা দিয়ে দিছি সুচেবা থেকে। আরও অনেক আগে রওনা দিয়েছি, যদিও প্রায় 50 কিলোমিটার অলরেডি চালাই ফেলছি। তো একটু পরেই আসছি, কারণ হচ্ছে খুব বেশি সময় ছিল না আমাদের। আজকে দিনে দিনে ঢুকতে হবে, চাচ্ছি না যে রাত হোক, কারণ এটা আমার জীবনের ফার্স্ট এত বড় জার্নি। আমি এর আগে কখনো এত বড় ট্যুর দিই নাই, নিজে চালায় দেয় নাই আর কি। তো ফার্স্ট জার্নি এটা বলতে পারেন আমার জীবনে একটা ট্রায়াল। এই ট্রায়ালে যদি আমি সাকসেসফুল হই আজকে,
তো পরবর্তীতে লং ট্যুরের চিন্তা ভাবনা করবো বাইক দিয়ে। আর রাস্তাঘাট এত সুন্দর, মানে আপনাদেরকে আমি বইলা বুঝাতে পারবো না, ক্যামেরাতে কতটুকু আসছে জানি না। এই যে সামনে দেখেন, ঢাকা পাহাড়টার অর্ধেক, অনেক সুন্দর, মানে মনোমুগ্ধকর যেটাকে বলে আর কি, আল্লাহর ক্রিয়েশন। ওয়াও। আমরা কালকে রাতে রওনা দিছি, এখনো পর্যন্ত কিছু খাই নাই, বাসা থেকে খেয়ে বেরিয়েছিলাম, সেই খাবার এখনো মানে কিছু খাওয়ার জন্য সুযোগও হয়নি, দোকানপাটি খোলা হয়নি। তো ভাবতেছি সামনে যাওয়া, যেখানে পাবো রেস্টুরেন্ট সেখানে দাঁড়াবো। আমি জানি না ক্যামেরাতে কতটুকু সুন্দর দেখা যাইতেছে, বাট নিজের চোখে অমায়িক সুন্দর লাগতেছে, রাস্তাগুলো অমায়িক সুন্দর, বিশেষ করে মেঘগুলা। ওয়াও। আর এই বাইকটার সম্পর্কে বলি, এই বাইকটা আজকেই কিনছি। ভিডিওটা তো যারা শুরু থেকে দেখতেছেন তারা তো জানেনি, আজকেই মাত্র নিলাম বাইকটা। সেকেন্ড হ্যান্ড নিচে যদিও, কিন্তু বাইকটা বেশি চলে নাই, যার থেকে নিতে সে 1000 কিলোমিটার চালাইছে, এখনো ওয়ারেন্টি আছে 4 বছরের। হুন্ডা পিসিএক্স, একটা গাড়ি আসতেছে। হুন্ডা পিসিএক্স সম্পর্কে যারা জানেন তারা তো জানেনি, হুন্ডা ইজ হুন্ডা। এই গাড়িটা হুন্ডার মোস্ট সেলিং স্কুটারের ভিতরে একটা, আর চালায় অনেক বেশি কমফোর্ট, অনেক বেশি। আর আজকে খুব বেশি প্রেশারও দিচ্ছি না গাড়িটার স্পিডের, দরকার নেই আমার এত বেশি স্পিড, নর্মাল স্পিডে ওকে আমার জন্য। যেটা আছে 70-80-তে চালায় ক্রুজে যাবো, এটাই প্ল্যান করছি, মেন্টাল প্ল্যান করছি, এর বেশি স্পিড তুলবো না আজকে। কারণ এটা হচ্ছে আমার ট্রায়াল। আর আমার মুখ, চোখ এগুলো তো আর নাই বললাম, এগুলো ফ্রিজ হয়ে যাচ্ছে ডাইরেক্ট, মাইনাস টেম্পারেচার চলতেছে এখানে। অ্যাডভেঞ্চার যারা বলে আর কি জীবনে, কি আছে আর জীবনে অ্যাডভেঞ্চার তারা বলে। রাস্তাগুলো দেখে দেখে মনে হয় দিন পার করে দেওয়া যাবে, এত সুন্দর। মাই গড। দেখেন গরু টরু, সুইজারল্যান্ডের মধ্যে একটা ভিউ পাওয়া গেছে। আমি বারবার চোখ বলতেছি, বিরক্ত হন না আপনারা, কারণ আমি নিজেই মুগ্ধ। আমার জীবনের ফার্স্ট জার্নি বাইকে, তো আমার নিজে ড্রাইভ করতেছি, তার ভিতর হচ্ছে এমন দৃশ্য যেটা আমি এটা এক্সপেক্ট করি না যে এরকম দৃশ্য দেখতে পারবো বা এত সুন্দর থাকবে। কিছু কিছু চাপি ড্রাইভার আছে, ওই যে একটা ছিল ওভারটেকিং করতেছে, কিন্তু এগুলো রিস্কি আসলে। এটা মনে একটা শহর, একটা শহরে ঢুকতে যাচ্ছি আমরা। এভরি স্টেপ খুবই সাবধানতার সঙ্গে নিতে হবে, যেহেতু এটা হাইওয়ে, আর সব গাড়ির স্পিড অনেক হাই, সেই তুলনায় আমি অনেক কমই চালাইতেছি গাড়ি। আমার স্পিড খুব বেশি না, 70-80 মেনটেন করতেছি, এর বেশি আমার দরকারও নেই আজকে, যদিও এটাই এনাফ। আর গাড়ি যার থেকে কিনছি ও স্পিড তুলে নেই, এখনো হচ্ছে ইঞ্জিন মেনটেন করে চালানো হয়েছে, 2000 কিলোমিটার হয় না এখনো, 1000 কিলোমিটার হয়েছে, তো স্পিড তুলবো না, এতটুকুতে রাখবো। আর এই গাড়িটা কত নিচে সেটা বলি। আমার আগের যে গাড়িটা ছিল, আগের যে স্কুটারটা ছিল হুন্ডা প্যান্থিয়ন, ওটা কোনো কারণে ওটা সার্ভিসিং প্রয়োজন, তো আমি ভাবতেছিলাম যে ওইটার সার্ভিসিং করাবো না, নতুন একটা কিনবো। আমার নতুন একটা স্কুটারের প্রতি মন যায় ছিল আগেই, বিশেষ করে হুন্ডা পিসিএক্স এর প্রতি মন যায় ছিল আগেই, তো হুন্ডা পিসিএক্স একটা খুঁজতেছিলাম, আর ভাবতেছিলাম মন মতো বেলে নিয়ে ফেলবো। তো হুট করে ওইটাও নষ্ট হইলো, আর এটাও পাইলাম একদম মন মতো। মাত্র 1000 কিলোমিটার চলছে, এখন ওয়ারেন্টি আছে, বেস্ট অফার ছিল আমার জন্য। আর এটা কিনছি আমি 2200 ইউরো দিয়ে,
2200 ইউরো, বাংলাদেশি টাকা প্রায় 2,80,000 টাকার মতো হয়। নতুন যদি কিনতে যাই তাহলে 3,500 ইউরোর মতো পড়ে। তো এটা আমার জন্য একটা বেস্ট অফার ছিল। জাস্ট প্রবলেমটা ছিল আমার ক্রুজ থেকে 400 কিলোমিটার দূরে এসে সুচোগা থেকে নিয়ে যেতে হবে এটা। বাট চ্যালেঞ্জ ছিল একটা, চ্যালেঞ্জ তো নেওয়াই যায়, লাইফ ইজ অল অ্যাবাউট চ্যালেঞ্জ। সো ভাবলাম নিয়ে নেই। তো কালকে রাতে রওনা দিছি, আজকে আসছি সকালবেলা, সকালে সব কাজটা সেরা কন্ট্যাক্ট রেডি করে ইনস্ট্যান্ট কন্ট্যাক্ট রেডি হয়েছে, ইনস্ট্যান্ট রওনা দিছি। মানে ভিডিও করেও যে টাইম ওয়েস্ট করবো সেটাও করি নাই, কারণ একটা মিনিটও ওয়েস্ট করতে গেছিলাম না, সাথে সাথে রওনা দিতে যাচ্ছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। যারা আমার ভিডিওটা দেখতেছেন এদের ভিতরে একটা কোয়েশ্চেন আসতে পারে মনে, যে ভাই আপনার কি লাইসেন্স আছে, কোন লাইসেন্স দিয়ে আপনি গাড়ি চালাচ্ছেন, একটু মানে একটা কোয়েশ্চেন থাকতে পারে সবার মনে। তো চলেন আপনাদের অ্যান্সারটা দেই। আমার হচ্ছে বাংলাদেশের লাইসেন্স করা, এবং সেটাকে আমি ইন্টারন্যাশনাল করছি। ইন্টারন্যাশনাল করলে সেটা দিয়ে 2 বছর আপনি গাড়ি চালাতে পারবেন। ওকে, আমরা দেখি কিছু খাইতে পারি কিনা, এখান থেকে কফি খাওয়া যেতে পারে। বাইকটাকে পার্ক করি সামনে, এখানে পার্ক করি। আমার হাত তো ফ্রিজ হয়ে আছে পুরো। ও আমি হাতে কিছুই টের পাইতেছি না, পুরো ফ্রিজ, হাতে টেরই পাইতেছি না, পুরো ফ্রিজ। এখনো আমাদের প্রায় 246 কিলোমিটার যাইতে হবে। তো হেলমেটটা খুলি, একটু খুলা পরে কথা বলি। চলো খাওয়া দাওয়া করা যাক এখান থেকে। তো এখান থেকে হচ্ছে কফি টফি খাইলাম, আর মানুষগুলোর সাথে একটু পরিচয় হলাম, খুবই ফ্রেন্ডলি ছিল সবাই। তো এখন শুরু করা যাক আবার রাইড। এক রাত ঘুমাই নাই পুরা, চোখ একটু ঘুম আছে, তো কফি খাইয়া খাইয়া এনার্জি নিতে হবে। একটু ম্যাপ দিলাম, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাই বাই। তো এদের সাথে একটা ভালো সময় গেল, সবাই খুব ফ্রেন্ডলি ছিল। আরে ফোন দেন, ভিডিও ফোন দিতে কইছি আপনার আমি বুঝুন না। যাওয়া যাক। এখানে একটা ব্যাপার হচ্ছে খুব সুন্দর, সেটা হচ্ছে ড্রাইভার যারা আছে, যারা ড্রাইভ করে এখানে, এরা খুবই ফ্রেন্ডলি। আমি বরাবরের মতোই এর আগের একটা ভিডিওতেও বলছিলাম যে আমাদের বাংলাদেশি ড্রাইভার আর ইউরোপিয়ান যে ড্রাইভার যারা আছে, যারা এখানে গাড়ি চালায়, এদের মন মানসিকতার একটা বিশাল তফাৎ আছে। লাইক আমাদের ভিতরে একটা অ্যাগ্রেসিভনেস আছে বাংলাদেশে বা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, যেটা এদের ভিতরে নাই। এরা হচ্ছে আপনাকে সুযোগ দিবে, সামনে যাওয়ার সুযোগ দিবে, একবারে যে আপনি চলে যান আগে, এরা পরে যাবে। কিন্তু আমাদের বাংলাদেশ এদের ভিতরে এটা নাই। আমাদের ভিতরে আছে যে আমরা আগে যেতে পারলেই বাঁচি, ব্যাপারটা এরকম আর কি। কিন্তু এদের ভিতরে এরকম নাই। তো এটা একটা মজার ব্যাপার আর কি এখানে। তো এই জন্য একটু অ্যাক্সিডেন্টও কম হয় এখানে।
কারণ যখন আপনি ধৈর্য, ড্রাইভিংয়ের পুরো ব্যাপারটা হচ্ছে আপনার যত ধৈর্য থাকবে তত বেশি ভালো। তো এদের ভিতরে ধৈর্যটা আছে এবং খুব ভালোভাবেই আছে। তো ম্যাপে দেখাচ্ছে আরো 245 কিলোমিটার। এবার টানা এক সিটি থেকে আরেক সিটিতে যা থামবো, এর আগে থামাথামি নাই। মাউন্টেন গুলো খুব বেশি ভালো লাগে। তো দেখতে থাকেন, আর কথা বলবো না, এবার একটু মনোযোগ দিয়ে ড্রাইভিং করি। গাইস, ভিউ এত বেশি সুন্দর, আমরা গাড়ি পার্ক করে দাঁড়াইছি, একটু দেখেন জাস্ট। এই হচ্ছে আমার মোটরসাইকেল, স্কুটি, আর এই যে দৃশ্য, ওয়াও, মন জুড়ে যাওয়া দৃশ্য। একটা প্রবলেম হইতেছে, খালি কুকুরে ডাক দেয়, যেখানে দাঁড়াই সেখানেই কুত্তা, এটাই হচ্ছে প্রবলেম। কোন জায়গা থেকে এসে কামড় টামড় বসায় দেয় বোঝা যাইতেছে না। ভাই তোমার ডিস্টার্ব করতেছি না, তুমি চিল্লাইতেছো কেন? ওই যে এদিক থেকে কুকুর কামড়াইতেছে। সরি, কুকুর কামড়াইতেছে না, কুকুর ডাকতেছে আর কি। কুকুর দেখে ডরায় না, আমি তো এর আগে জার্মান শেফার্ডে লাত্তি মেরে অবস্থা খারাপ করে দিচ্ছি। কোনটা? গ্লাসটা নিয়ে আমার হাত দেওয়া না। গাইজ, আমরা এখন আছি হচ্ছে ওই রাস্তাটায়, যেটা রোমানিয়ার সব থেকে ফেমাস একটা রাস্তা, পেঁচানো একটা রাস্তা। এটা বলা হয় যে ওয়ার্ল্ডের সব থেকে সুন্দরতম রাস্তা বলা হয় এটাকে। তো ওই রাস্তাটা এখন আমরা আছি। আমি যখন বাংলাদেশে ছিলাম আমার এখনো মনে পড়ে, তো এই জায়গাগুলো দেখা স্বপ্ন দেখতাম যে কবে যাব, কোন দিন স্বপ্ন পূরণ হবে। নাও আই এম লিভিং ইন মাই ড্রিম। এই জন্যই বলি, আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম পরিকল্পনা। উনি জানে কখন আপনাকে কোনটা দিতে হবে। তো আমি একটা সময়, আপনারা জানেন যে আমি ক্লুজ-নাপোকা সিটিতে থাকি। তো এই সিটিটা আমার কাছে কেন আল্লাহর রহমত মনে করি আমি, সেটা আপনাদেরকে বলি। কারণ হচ্ছে আমি আল্লাহর কাছে চাইছিলাম নিউ ইয়র্কের ব্যস্ততম লাইফটা আমি আল্লাহর কাছে চাইছিলাম, অনেক চেষ্টা করছি, কিন্তু আল্লাহ আমার জন্য নির্ধারণ করে রাখছে ক্লুজ-নাপোকা। তো এই জন্য আমার কাছে ক্লুজ-নাপোকাটা এক প্রকার আল্লাহর রহমত হিসাবে আমি মনে করি। তো এটাই ছিল আমার জন্য আল্লাহর পরিকল্পনা। তো যারা রিজেক্ট খাচ্ছেন, ভিসা হচ্ছে না এই বছর, আমি জানি এই বছর যারা অ্যাপ্লাই করছেন এই প্রসেসগুলো হচ্ছে পুরো এক বছরের একটা প্রসেস। হুট করে আপনি রিজেক্ট খাওয়াতে ট্র্যাকের বাইরে চলে গেছেন, একটা বছর একটা দেশ নিয়ে ভাবছেন যে এটা করবেন সেটা করবেন, বন্ধু বান্ধব বানাইছেন, এটা কমিউনিটি বানাইছেন, একে অপরকে হেল্প করছেন। তো সেই জায়গা থেকে যখন ট্র্যাক থেকে বের হয়ে গেছেন, ভিসা হয় নাই, এটা অনেক কষ্টের একটা ব্যাপার, আমি জানি এটা। কিন্তু আল্লাহর পরিকল্পনাকে বিশ্বাস করেন, আল্লাহর পরিকল্পনার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখেন যে আপনার জন্য আরো অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে সামনে। তো মন খারাপ করেন না, ভালো কিছু আসবে ইনশাল্লাহ। আর আরেকটা ব্যাপার, আমরা কেন এই বছর ভিসা রিজেক্ট হচ্ছে, সবার মনে একটা প্রশ্ন থাকতে পারে। তো আমি বলি, বা আমার জায়গা থেকে, বা আমার হচ্ছে অ্যানালাইসিস থেকে আমি বলি, সেটা হচ্ছে রোমানিয়া এই বছরের জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে ফুল সেনজেনে ঢুকবে। তো ফুল সেনজেনে ঢুকতে হলে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যেমন বর্ডারে মানুষ যে চলে যায় বর্ডার থেকে, এটা ওদের কমাইতে হবে। তো এটা কমানোর ওয়ে হচ্ছে, ওরা যদি গণহারে ভিসা দেয় তো মানুষ এসে গণহারে ভাগবে, এটা একদম নিশ্চিত। কারণ এর আগের বছরও ভাগছে, এই বছরও ভাগবে। মানুষের রোমানিয়াটাকে ট্রানজিট হিসাবে ব্যবহার করার একটা প্রবণতা, এটা আমার মনে হয় না খুব দ্রুত যাচ্ছে।
আরও 5-10 বছর এটা থাকবে মানুষের ভিতরে, যে রোমানিয়াটাকে ট্রানজিট হিসাবে ব্যবহার করা। এই বছরও অনেকেই সেটা ভাই ভাই অ্যাপ্লাই করছিল রোমানিয়াতে, আমি জানি। অনেকে হচ্ছে ওয়ার্ক ভিসায় অ্যাপ্লাই করার কথা, তারাও স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করছে রোমানিয়াতে। তো দিন শেষে ভিসা রিজেক্ট হয়েছে, অনেকে আবার ভিসাও পাইছে। যাদের ভিসা হয়েছে এদের ভিতর থেকে অনেকে এসে আবার চলে যাবে, এটাও যেমন চিরন্তন সত্য। তো আপনাদেরকে বলবো যে যারা আসছেন এবার ভিসা পাইছেন, ভাই থাকেন। রোমানিয়া অনেক সুন্দর, অনেক ফ্লেক্সিবল। আপনি হয়তো ফ্রান্সে যাবেন বা স্পেনে যাবেন, কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি জীবন অনেক বড় ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা আপনি ওইসব দেশে যেয়ে খুব তাড়াতাড়ি পাবেন না। বা আল্লাহ আপনাকে পড়ালেখা করার একটা সুযোগ করে দিছে, আল্লাহ আপনাকে স্টুডেন্ট হিসেবে বা পড়ালেখা করার, একাডেমিক ক্যারিয়ার স্টার্ট করার একটা সুযোগ করে দিছে। এটাকে কাজে লাগান ভাই, ভাইগেন না, থাকেন, পড়ালেখাটা করেন। 3টা বছরই তো, মাস্টার্সে যারা আসছেন 2টা বছরই তো, ব্যাচেলরে যারা আসছেন 3 বছর, বা কোনো কোনো ইউনিভার্সিটিতে 4 বছর। তো ভালো করে পড়ালেখা করেন ইরাসমাস প্রোগ্রামে। ফ্রান্স, ইতালি, চেক, বড় বড় দেশগুলো ট্যুর দিতে পারবেন। তো কি দরকার ভাই ভাগার? লিগাল ভাবে ইতালি যাওয়া যায়, 100% ভিসা দিচ্ছে রোমানিয়া থেকে ইতালির। তারপরে ইউএস এরও ভিসা রেশিও অলমোস্ট ধরতে পারেন 80%, 90%। তাহলে আপনি কি কারণে ভাগবেন বলেন? হুদাই কি কারণে নিজের পাসপোর্টের উপর একটা দাগ লাগাবেন, পাসপোর্টটারে বাতিল করে ফেলবেন? তো ভাইগেন না। আর এই বাঙালিরা যে ভাগছে এর আগের বছরগুলোতে, এই কারণেই ভিসা দিচ্ছে না এই বছর, যে ওরা ভয় পাইতেছে যে এই বছরও ভিসা দিব, পরবর্তীতে এরা ভাগবে, আমাদের ফুল সেনজেন হওয়াতে একটা বাধা সৃষ্টি হবে। তো এটাই হচ্ছে ভিসা না হওয়ার একটা রিজন। আর গাইড, এই জায়গাগুলো হচ্ছে গ্রাম, রোমানিয়ার একটা গ্রাম বলতে পারেন এগুলো। দেখেন রোমানিয়ার গ্রাম কেমন হয়, একটু আইডিয়া নেন। তো এখানে লাইফ একটু কষ্টই বলা যায়, কারণ আশেপাশে কোনো দোকানপাট নেই। তো জীবন নির্ধারণ করে এখানে অনেক কঠিনই হবে নিঃসন্দেহে। সুপার শপগুলোও অনেক দূরে আমি দেখে আসছি আসার সময়। তো আপনাকে কিছু কিনতে হইলে অনেক দূরে যাইতে হবে। এখানে হচ্ছে যারা চাষবাস করে তারা হয়তো থাকে, মানে বাংলাদেশের ওই রাঙামাটি বান্দরবনের মতো আর কি। পিছে একটা গাড়ি আমাদেরকে ফলো করে করে যাচ্ছে, ওরা একটু সাইড দিয়ে দিতে পারলে একটু রিল্যাক্সে কথা বলা যাবে। চেষ্টা করতেছি সাইড দিয়ে দেওয়ার, কিন্তু সাইড নিচ্ছে না। আমি বল সিগন্যাল দিছি, ইয়েস যাচ্ছে BMW। এই যে ট্যুরটা আমার জীবনের একটা অন্যতম সেরা ট্যুর, অন্যতম না বেস্ট ট্যুর বলতে পারেন। নিজের চোখে অনেক সুন্দর দৃশ্য দেখতেছি, কাশ্মীরের মতো প্রায়, একদম প্রায় সিমিলার টু কাশ্মীর। আমি আমার জীবনের এখন পর্যন্ত যতগুলো দেশ ঘুরছি সব থেকে আগায় রাখবো কাশ্মীরকে এখন পর্যন্ত। বাট আজকের ট্যুরটা কাশ্মীরের সাথে সিমিলার, প্রায় সিমিলার, কারণ ভিউগুলা কাশ্মীরের থেকে কোনো অংশ কম না। কিছু কিছু ভিউ কাশ্মীরকেও ছাড়া যায়। তো এই রাস্তাটার নাম হচ্ছে ট্রান্সফার গেছেন নাম, এরকম একটা কিছু, আমি ঠিক প্রনাউন্সিয়েশনটা বলতে পারতেছি না। তো এই রাস্তাটা হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দরতম রাস্তা, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। অনেক সুন্দর একটা রাস্তা। আর রোমানিয়াতে একটা ব্যাপার ফলো করতেছি ইদানিং, একটু এক্সপ্লোর করা হইতেছে, সেটা হচ্ছে অনেক বেশি গাছ কাটে ওরা, প্রচুর। মানে গ্রামগুলোতেও দেখতেছি যে ট্যুর দেওয়ার সময় দেখা যাইতেছে যে প্রত্যেকটা বাড়ির সামনে গাছ কাটা, তারপরে এই যে লরিগুলোতে গাছ নিয়ে যায়, মানে এত গাছ কাটে ওরা। এভাবে গাছ কাটলে গাছও থাকবে না। আবার আরেকটা ইনফরমেশন আমি শুনছিলাম, সেটা হচ্ছে ট্রেনে যাওয়ার সময় এক ভদ্রলোকের সাথে কথাবার্তা হইতেছিল। তো সেই ভদ্রলোক আমাকে বলতেছিল যে রোমানিয়াতে অনেক করাপশন আছে, যেমন রোমানিয়া থেকে অস্ট্রিয়াতে অনেক গাছ পাচার হয়, অবৈধ গাছ পাচার হয়। তো লোকটা খুব আক্ষেপ করে বলতেছিল যে অস্ট্রিয়া একটা গাছও কাটে না ওদের দেশের, কিন্তু রোমানিয়া
গাছ কেটে ওদেরকে দেয়, ইম্পোর্ট করে। তো এই আর কি, মানে বর্তমান যে প্রধানমন্ত্রী আছে, প্রেসিডেন্ট রোমানিয়ার, তার উপরে চরম লেভেলের বিরক্ত ছিল লোকটা। আর আরেকটা মজার ব্যাপার বলি আপনাদেরকে, সেটা হচ্ছে রোমানিয়ার যে প্রধানমন্ত্রী আছে, রোমানিয়ার যে প্রধানমন্ত্রী বেচারা কোনো পোস্ট যদি দেয়, লাভ রিয়েক্টের থেকে হায়ার রিয়েক্ট থেকে বেশি। আমি বুঝি না কেন রোমানিয়ানরা সবাই ওরা হায়ার রিয়েক্ট দেয়। অবশ্য এখানে তো রোমানিয়াতে তো আর ছাত্রলীগ নাই যে ছাত্রলীগের লাভ রিয়েক্ট দিবে, এই জন্য বেচারার পোস্টে শুধু হায়ার রিয়েক্ট। মাইকেল কোলাইকু মনে হয় ওর আইডির নাম। তো বেচারা পোস্ট দিলেই খালি হাহার রিয়েক্ট। বাহ, এই দৃশ্যটা পুরো কাশ্মীরের সাথে সিমিলার, পুরা কাশ্মীরে এমন দৃশ্য আছে। এটা হচ্ছে গ্রাম, পুরো জোস একটা ভিউ, জোস। আমার পিছে হচ্ছে আতিক, আমার পিলিয়ন, ও ভিডিও করতেছে, জোস। জীবনে হয়তো আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, অনেক। লাইক ধরো রোমানিয়াতে এই বছর যারা আসছেন তাদেরকে আমি বলবো, যারা চিন্তা ভাবনা করছেন অলরেডি ফ্রান্সে চলে যাবেন, ইতালি চলে যাবেন, স্পেন চলে যাবেন, ভাই জীবনে অনেক টাকা ইনকাম করতে পারবেন একটা সময়। কিন্তু জীবনটা যদি উপভোগ করতে না পারেন, এই টাকা আপনার কাছে একটা সময় বিষ মনে হবে। টু বি অনেস্ট ভাই, এই টাকাগুলো আপনার কাছে একটা সময় বিষ মনে হবে। আপনার বয়স কত এখন যারা রোমানিয়াতে আসছেন, যারা ভিসা পাইছেন অলরেডি? আমি জানি সবাই চলে যাবে না, ধরেন 50%, ধরেন 100%-এর ভিতরে 30% চিন্তা ভাবনা নিয়েই আছে যে রোমানিয়ার ভিসা লাগাই চলে যাব। আমার এই কথাগুলো তাদের উদ্দেশ্য বলা। জীবনে একটা সময় প্রচুর টাকা হবে, কিন্তু নিজের এক্সপিরিয়েন্স, অ্যাডভেঞ্চার, ট্রাভেল এইসব জড়িতে দেখবেন যে কিছুই নেই। তখন খুব আফসোস করবেন, যা এটাকে দিয়ে কি করবো। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন পকেটে টাকা হইলে শেষ বয়সে ঘুরতে পারবো। ভাই শেষ বয়সে ঘুরে লাভ কি হবে? শেষ বয়সে ঘুরে কি লাভ পাওয়ারে বলেন? ঠিক মতো ঘুরতে পারবেন না, হাঁটতে পারবেন না, যা মন চাইতে খাইতে পারবেন না, তাহলে তখন ঘুরে লাভটা কি? আমি বলবো আসছেন ভাই, রিল্যাক্সে থাকেন, পড়ালেখা করেন, চাকরি বাকরি করেন, ঘুরেন ফিরেন, ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি যেটা আছে রোমানিয়াতে এটা উপভোগ করেন। আমার কথা শুনে আবার যারা থাইকা যাবেন তারা আবার মনে করেন থাকার পরে আমার কয়েকদিন পরে গালিও দিতে পারেন। কারণ হচ্ছে বলতে পারেন যে ভাই আপনি তো বলছিলেন ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি আছে, তাহলে জবের স্যালারি কেন 3000 লেই 3500 লেই? তাদের উদ্দেশ্যে আমি বলবো ভাই ফুড ডেলিভারি করেন। ফুড ডেলিভারি করে মাসে 7000 টাকা মানুষ কামায়, 7000 লেই বাংলা টাকায় 2 লাখ 2.5 লাখ টাকা মানুষ কামাইতেছে। অহরহ উদাহরণ আছে, অহরহ। ফুড ডেলিভারি করেন। চ্যালেঞ্জিং আমি জানি, অনেক চ্যালেঞ্জিং এই ডেলিভারি কাজ করাটা, বাট চ্যালেঞ্জ নেন, সমস্যা কোথায়? তো পরিশেষে আবারও রিকোয়েস্ট করি, থাকেন ভাই, যায়েন না, পড়ালেখাটা করেন মন দিয়া। আর যারা থাকবেন রিয়েল স্টুডেন্ট আসছেন এখানে, তাদের জন্য মনের অন্তরস্থল থেকে রইল শুভেচ্ছা। যে কোনো হেল্পে বরাবরের মতো আগেও ছিলাম, আগামীতেও থাকবো ইনশাল্লাহ, যতদিন রোমানিয়াতে আছি। কতদিন আছি জানি না রোমানিয়াতে, বাট যতদিন আছি আপনাদের আরিফ ভাই আপনাদের সাথে আছে। আরেকটা ব্যাপার হইতেছে, ধরেন রোমানিয়াতে যারা আসতেছেন, কে কোন এজেন্সির থ্রুতে আসছেন আমি যদিও কখনো কেয়ার করি নাই। কখনো আমি যখন কাউকে হেল্প করি তখন কাউকে জিজ্ঞাসা করি না ভাই কার মাধ্যমে অ্যাপ্লাই করছেন, কোন এজেন্সির মাধ্যমে আসছেন। আপনি যে এজেন্সির মাধ্যমে আসছেন বা যে বড় ভাইয়ের মাধ্যমে আসছেন, তার সাথে হয়তো আমার ঝামেলা থাকতে পারে, তার নীতিগত দিক থেকে তার সাথে আমার মতের অমিল থাকতেই পারে। তার মানে এই না যে আপনার সাথে আমার মতের অমিল আছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। কারোর সাথে শত্রুতা নাই আমার। যাদের সাথে শত্রুতা আছে তারা একটা সময় এখানে ক্রিমিনাল ছিল। আমি ডিরেক্ট বলবো ক্রিমিনাল ছিল, কারণ হচ্ছে যারা ভালো মানুষ তাদের সাথে আমার কোনো সমস্যা নেই, কিন্তু যারা অ্যাপ্লিকেন্টদেরকে ঠকাইছে বা ঠকানোর প্রবণতা ছিল যাদের, তাদের সাথে আমার বিশাল বড় ঝামেলা ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। রোমানিয়াতে অনেক বড় বড় বাণিজ্য ছিল। আমি এখন দেখি অনেকে পোস্ট দেয় আপনারা যারা আসবেন
তাদেরকে এয়ারপোর্টের যে কোনো প্রবলেম হলে আমি এই করব সেই করব, বোল্ট ভাড়া করে দিব। আরে ভাই 100 ইউরো চার্জ নিতেন আপনারাই, এয়ারপোর্টে রিসিভ করে 100 ইউরো চার্জ নিতেন, ভুলে গেছেন? তারপরে এয়ারপোর্ট থেকে ফোন রেখে দিতেন, ভুলে গেছেন? তারপরে পোলাবেন আসতে বলতেন ডিপোর্ট করে দিব তোমাদেরকে, আমার কথা না শুনলে ডিপোর্ট করে দিব। 500 ইউরো কন্টাক্ট হইতো, চাইতেন 1000 ইউরো, নাহলে ডিপোর্ট করে দিব তোমাকে। আপনার এত হ্যাডাম, আপনি রোমানিয়া থেকে ডিপোর্ট করে দিবেন। ঠিক আছে, এদের সাথে আমার ঝামেলা ছিল, ভবিষ্যতেও থাকবে যদি তারা না শুধরায়। আর তারা যদি শুধরায়, আলোর পথে তাদেরকে স্বাগতম। আপনি নীতিগতভাবে ঠিক, আপনার সাথে আমিও ঠিক। আপনি নীতিগতভাবে ঠিক নাই, আপনার সাথে আমার শত্রুতা বরাবরের মতো শত্রুতা ছিল, আগামীতেও থাকবে। আর যারা নতুন আসছেন, চেষ্টা করবেন মানুষকে হেল্প করার। মানুষকে হেল্প করলে কোনো না কোনো ভাবে আল্লাহ আপনাকে প্রতিদান দিবেই ভাই। ঠিক আছে, আমি এটা বিশ্বাস করি। আপনি একভাবে মানুষকে হেল্প করবেন, আল্লাহ আপনাকে অনেকভাবে উপকার করবে, অনেকভাবে আপনাকে অনেক বিপদ থেকে রক্ষা করবে। তো মানুষকে হেল্প করেন, এই প্রবণতাটা রাখেন। আর কার মাধ্যমে আসছেন সেটা বড় কথা না, নীতিগতভাবে ভালো থাকেন। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে কলুষিত মানুষদের সাথে চলেন না। আসছেন একটা জায়গায়, দেখবেন বিভিন্ন রকমের মানুষ থাকবে আপনার সাথে। যারে মনে হবে যে এর মনটা কলুষিত, এরা অ্যাভয়েড করবেন। যারে মনে হবে চিটার, এরা অ্যাভয়েড করবেন। যারে মনে হবে বাটপার, এর সাথে থাকবেন না। জীবনে পজিটিভ, জীবনে ভালো থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখবেন আপনার মন ভালো, আপনি অনেক বেশি ভালো, আপনার মনের ভিতরে কোনো 2 নম্বরই নেই। কিন্তু আপনার কমিউনিটিতেই একজন আছে বা 2 জন আছে বা 4 জন আছে যাদের মন কলুষিত, 2 নম্বরই করার প্রবণতা আছে বা বাটপারি করার প্রবণতা আছে। আপনি তাদের সাথে চলতেছেন, ভালোভাবে চলতেছেন, মনে করতেছেন আমি তো আর খারাপ না, ওরা খারাপ হইলে কি হয়েছে। এই তাদের ব্লেমটা একসময় আপনার উপরে এসে পড়বে, এটা আমি বিশ্বাস করি, খুব ভালোভাবে বিশ্বাস করি। তো যাদের মন কলুষিত, এদেরকে অ্যাভয়েড করেন। কারণ এখন আর আপনি ছোট বাচ্চা নাই যে একটা বড় সার্কেল থাকবে, এক একজন এক এক রকম থাকবে। এটা একটা সময় থাকে আমাদের কৈশোর জীবনে, বাট এখন আমরা সবাই প্রফেশনাল লাইফে ঢুকে গেছি। এখন মানুষ বাছাই করে চলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি সাজেশন দিচ্ছি ভাই, নিজেরকে আপনাদেরকে সাজেশন দিচ্ছি, আপনারা কেমনে চলবেন না চলবেন সেটা আপনাদের ব্যাপার। আমি এই ব্যাপারগুলো ফলো করি, আমি এই ব্যাপারগুলো আমার মাথায় রেখে ধারণ করে চলি। আমার পার্সোনালিটি বলতে পারেন এরকমই। তো ওই জায়গাটা থেকে সাজেশন দেওয়া আর কি। কারণ নতুন একটা দেশে আসছেন, আপনাদেরকে অ্যাজ এ সিনিয়র হিসাবে সাজেশন দেওয়াটা আমার দায়িত্ব, এবং সেটাই আমি করছি অতীতে, ভবিষ্যতেও করতেছি ইনশাআল্লাহ। তারপরে কেউ যদি কোনো বিপদে পড়েন অবশ্যই জানাবেন, আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো রাস্তাঘাট উপভোগ করেন, আবার সামনের ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো। তো প্রায় 150 কিলোমিটার রাইড করা হয়েছে। 150 কিলোমিটার রাইড করার পরে একটু ব্রেক নিতেছি। অবস্থা টাইট প্রায় বলতে পারেন, কারণ হচ্ছে এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা, প্রচুর মাইনাস তাপমাত্রা চলতেছে। বাইক রাইড করতে মজাই লাগতেছে, কিন্তু সবথেকে প্রবলেম হচ্ছে ঠান্ডার কারণে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর আরেকটা প্রবলেম, কিছু খাই নাই এখনো। কালকে রাত্রে রওনা দিচ্ছি বাসা থেকে, খাওয়া বেরোয় এখনও কিছু খাই নাই, কারণ খাওয়ার মতো প্লেসই পাইতেছি না ওরকম। আর যেগুলো পাই হালাল হবে না, এই জন্য খাইতে পারতেছি না, মানে প্রচুর ক্ষুধা লাগছে। আর ভিউটা দেখেন জাস্ট, এখানে মনে হয় একটা রেস্টুরেন্ট ছিল, কোনো কারণে হয়তো রেস্টুরেন্ট এখন বন্ধ হয়ে গেছে, পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এটা পুরাই পরিত্যক্ত অবস্থায় আছে, মনে হয় ভাড়াও দিবে, এখানে লেখা রাখছে ভাড়া দেওয়ার যে ব্যাপারটা। জোস একটা ভিউ। আর এই হচ্ছে আমার নিউ মেশিন, বলতে পারেন গার্লফ্রেন্ড, সুন্দরী। জিনিসটা অনেক সুন্দর, বাইকটা অনেক সুন্দর, চালায় অনেক কমফোর্ট।
এটা হচ্ছে হুন্ডার মোস্ট সেলিং বাইক এই পর্যন্ত, মোস্ট সেলিং স্কুটার। আর সব থেকে কমফোর্টেবল স্কুটারগুলোর ভিতরে একটা, মানে যতগুলা কমফোর্টেবল স্কুটার আছে এখন পর্যন্ত এর ভিতরে এটা হচ্ছে একটা। অনেক সুন্দর, রাইড করে মজা পাওয়া যাচ্ছে, খুব ট্যুর দেওয়া যাবে অনেক এটা দিয়ে। এই হচ্ছে ব্যাপার। আর এই যে আতিক ভিডিও করতেছে ওইদিকে, অনেক সুন্দর দৃশ্য। তো আমরা একটা রেস্টুরেন্ট খুঁজতেছি খাওয়ার জন্য, খাইতে হবে। দেখি সামনের একটা সিটিতে কাবাব শপ টপ পাই কিনা, পাইলে খাওয়া দাওয়া করবো। আর একটু রেস্ট নিবো, আতিককে চালাইতে দিব। দেখি ও চালাক, আমি একটু পিছিয়ে পিলিয়ন হিসাবে বসি। চলো আতিক, রওনা দেওয়া যাক। তাহলে রওনা দিই আমরা। এই হচ্ছে ব্যাকটেক, তাহলে উঠো করে দিই। মেবাস দেখতে পাচ্ছ না? ওকে, তো বসে। হ্যাঁ, পেন এমন টাইট। স্টার্ট দাও, এর চাবি স্টার্ট দাও নিচে দিছ। ওকে, তো এবার আতিক চালাবে, আমি হচ্ছে ওর পিলিয়ন এখন। ওকে, আমার হাত হয়ে রয়েছে বড়, বুঝছো? আমি এত অনুভূতি পাইতেছি না। যাও। লাগে ভাই। উঠে দেন তো। এমনি চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। রাস্তাগুলো অনেক সুন্দর। বাইকটার ব্রেক প্যাড, বুঝছো? ব্রেক প্যাড চেঞ্জ করতে হবে। ব্রেকিংটা কিন্তু অত বেশি করা না, মাথায় রাখো। তো এগুলো হচ্ছে রোমানিয়ার গ্রামগুলো সুন্দর, মোটামুটি অনেক ভালোই লাগতেছে। আর আমরা মনে হয় এখন পাহাড়ের অনেক উপরে উঠে গেছি অলরেডি, অনেক উপর উঠছি, উঠতে উঠতে অনেক উপরে উঠে গেছি। তো একটা রেস্টুরেন্ট খুঁজতেছি খাওয়ার মতো, দেখি পাওয়া যায় কিনা। আর অলরেডি হাতটা তো বরফ হয়ে গেছে, এটা নিয়ে আর কিছু না বলি। এই যে এটা দিয়ে মনে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, আমাদের কক্সবাজারেও কিছু আছে এগুলো। ব্যাপার স্যাপার। অপরূপ দৃশ্য। আমরা অলমোস্ট প্রায় কাছাকাছি চলে আসছি, আর ৭৭ কিলোমিটার বাকি। তো অনেকক্ষণ ড্রাইভ হলো, প্রায় অনেকক্ষণ আতিকও চালাইলো, প্রায় ৯০ কিলোর মতো। এরপর আমি আবার চালাইতেছি। অনেক লম্বা জার্নি হয়ে যেতেছে, কিন্তু লম্বা জার্নি ব্যাপার না, জার্নি এনজয় করতেছি অনেক। দৃশ্যগুলো অনেক সুন্দর, প্রকৃতিও সুন্দর, বাট প্রবলেম হয়েছে পেট খালি, ক্ষুধা। কালকে সন্ধ্যা ৭টা বাজে খেয়ে বেরিয়েছি, স্টিল পেটে কোনো খাবার নাই। যদিও মাঝখানে অনেকগুলো শহর পড়ছিল, কিন্তু খাওয়ার মতো ওরকম রেস্টুরেন্ট আমরা পাই নাই। হালাল নিয়ে সংশয় ছিল, তারপরে প্রাইস ভালো লাগতেছিল না আর কি। রেস্টুরেন্টগুলোর একটা থাকে না যে রেস্টুরেন্ট পছন্দ হইতে হয়, সুন্দর মানে রেস্টুরেন্ট সুন্দর, কিন্তু মানে হারামের ব্যাপারটা খুব বাজেভাবে মনে গাচ্ছিল আর কি। তো এই জন্য খাওয়া হয় নাই। তো পরে ভাবলাম যে একবারেই করে নিব। এখান থেকে একটু মোড় দেখাই যাচ্ছে,
ও ওকে, ম্যাপে দেখাচ্ছিল যে আগেই মোড়, তো ভাবছি মনে হয় আগেই মোড়। এটা মনে হয় ক্লুজের সেই নদীটা। তো জাস্ট প্রবলেম হয়েছে ক্ষুধা লাগছে, আর কোনো প্রবলেম নাই, আর সবই ঠিকঠাক। বাই দ্য ওয়ে, যারা নতুন আসবেন বা আসছেন অলরেডি, ভিসা পেয়ে গেছেন রোমানিয়ার যে কোনো ইউনিভার্সিটির, যারা ভিসা পায়নি তাদেরকে নিয়ে কথা বলছিলাম। চলেন এবার কথা বলি যারা ভিসা পাইছে তাদেরকে নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলি, ভিসা পাইছেন, রোমানিয়া আসতেছেন, ইমিগ্রেশনের টাকার ব্যাপারটা নিয়ে কথা বলি। যে আপনাদের তো প্রায় 2500 ইউরো নিয়ে আসার কথা, যেটা আমাদের নিয়মের ভিতরে পড়ে। অ্যাটলিস্ট চেষ্টা করেন টাকাটা আনার, 2000 ইউরো আনার চেষ্টা করেন, কারণ এখানে আসলে একটা রিজার্ভ মানির খুব বেশি প্রয়োজন হয়। কারণ আইসাই তো সাথে সাথে জব করতে পারবেন না, আইসার সাথে সাথে জব করাটাও ভালো না। তো কিছু টাকা সাথে করে নিয়ে আসলে এটা আপনাদের জন্য ভালো হয় অনেক। আবার ধরেন আপনার কাছে নাই 2000, একদমই নাই, এখন আপনি কি করবেন? না থাকলে পাসপোর্টে এনরোল করবেন। সিটি ব্যাংকে মনে হয় একদিনে করে দেয়, ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে ওরা এনরোল করে দেয়। তো সিটি ব্যাংক থেকে করে নিতে পারেন। ইমিগ্রেশনে যদি জিজ্ঞাসা করে যে 1000 আছে আর 1000 কই বা টাকা কই, বলবেন যে পাসপোর্টে এনরোল করা আছে, টাকা পাসপোর্টে এই কার্ডে আছে। তো ওদের এত সময় হয় না ভাই যে আপনার কার্ড চেক করবে, কারণ ইমিগ্রেশনে অনেক ভিড় থাকে। বুকারেস্টে যারা আসছেন অলরেডি তারা জানেন যে ইমিগ্রেশনে কি পরিমাণে ভিড় থাকে। তো এটা জাস্ট একটা ফর্মালিটিস, এছাড়া আর কিছুই না। তো আসার পরে আসছেন রোমানিয়াতে, আসার পর এনরোলমেন্টের কাজ আছে, অ্যাকোমোডেশনের কাজ আছে, এগুলো তো ছাড়বেন। তারপর অ্যাটলিস্ট চেষ্টা করবেন একটা মাস একদম রিল্যাক্সে থাকা, জাস্ট অনলি ক্লাস করবেন। আর হচ্ছে বুকারেস্ট শহরে আসেন বা যেই শহরে আসেন, শর্ট একটু ঘুরবেন, আর কোনো কিছু করবেন না, জাস্ট ঘুরবেন, ক্লাস করবেন। আইসাই কাজের প্যারা নিতে হবে, কাজ খুঁজতে হবে, রেস্টুরেন্টে যাইতে হবে, জব খুঁজতে হবে, এগুলো করবেন না ভাই, এগুলো করার কোনো প্রয়োজনই নেই। এগুলো করবেন তো পরে আপনি বিপদে পড়বেন, ঠিক আছে? তাড়াহুড়া কোনো কিছুতেই ভালো না। আগে শহরটা বুঝবেন, 1-2 সপ্তাহ ক্লাস করে পরে একটা সাইকেল ভাড়া নিয়ে নেবেন, সাইকেল দিয়ে পুরো সিটিটাকে ঘুরবেন। ফুড ডেলিভারির জন্য না, সিটিটা ঘোরার জন্য, সিটিটা চিনে নেবেন। এরপরে আস্তে ধীরে অ্যাকাউন্ট করবেন ফুড ডেলিভারি, দেন আস্তে ধীরে ফুড ডেলিভারি করবেন, সুযোগ মতো জবে ঢুকে যাবেন। আইসাই তাড়াহুড়া করবেন না, আইসাই হুড়াহুড়ি করবেন না। অনেকেই হুড়াহুড়ি করে, আমি দেখছি হুড়াহুড়ি করে এক্সিডেন্ট করে বসে থাকে, পরবর্তীতে লাইফ নিয়ে ডিপ্রেশনে ভুগে যে কই আসলাম, কি করলাম। বাট আপনি যদি স্থিত হইয়া রিল্যাক্স হইয়া করেন তাহলে কোনো কিছুই প্যারা না, সব কিছু ইজি। আগে আপনার মস্তিষ্কটাকে ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা মস্তিষ্কে অনেক জটিল কিছু সহজভাবে নেওয়া যায়। তো এই হচ্ছে ব্যাপার। আমাদের হয়তো আর বেশিক্ষণ লাগবে না, আর 72 কিলোমিটার ভালো করে চালালে 1 ঘন্টা লাগবে। তো সিটির ভিতরে ঢুকা আপনাদের সাথে আবারও কথা বলি। অবশেষে হচ্ছে চলে আসছি ক্লোজে। প্রায় 400 কিলোমিটার ড্রাইভ করা শেষ। নাও উই আর ইন ক্লোজ। সো ফার্স্ট লং ট্রিপ খুব সাকসেসফুলি কমপ্লিট হলো, আলহামদুলিল্লাহ। ক্লোজ এই সময়টাতে একটু জ্যাম থাকে, অফিস টাইম, অফিস ছুটি হয় এই জন্য। তো আজকের মতো এতটুকুই। যারা পুরো ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ অনেক। যারা আমার ভিডিও নিয়মিতই দেখেন তাদেরকে ধন্যবাদ, এবং সেই সাথে সরি, কারণ হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করতে পারতেছি না ইদানিং, খুব বেশি বিজি থাকা হয় ভাই। আর একা মানুষ এত কিছু আসলে করা সম্ভব না, তো কিছু জিনিস নিজে থেকে স্কিপ করে ফেলি, করতে চাইও না। তবে চেষ্টা করব যাতে ভিডিওটা কন্টিনিউ করা যায়, কারণ
রিসেন্টলি আমার ইউটিউবের মনিটাইজেশন অন হয়েছে, তো একটু ভালো লাগতেছে দেখা। তো চেষ্টা করব ভিডিও যাতে কন্টিনিউ করা যায়। আর যারা ভিডিওটা দেখছেন পুরোটা, তাদেরকে আবারও ধন্যবাদ। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে মনে রোমানিয়ার ব্যাপার নিয়ে বা বিদেশে উচ্চশিক্ষার জন্য কোনো কোয়েশ্চেন, স্টাডি অ্যাব্রড রিলেটেড, সো ইউ ক্যান আস্ক মি উইদাউট এনি হেজিটেশন। কমেন্ট বক্সে আপনার কোয়েশ্চেনটি লিখে যেতে পারেন, আমি পরবর্তী ভিডিওতে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।